আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আসছে আগামী রমজানের কাজকে সহজ করার জন্য, যাতে ঝটপট রান্না করা যায়, সেজন্য রান্নার সবথেকে গুরুত্বপূর্ণ কাজগুলোকে আজকে সহজভাবে আগে থেকে গুছিয়ে নেব। আশা করছি ভিডিওটি আপনার ভালো লাগবে, আর এই ভিডিও থেকে কোনো না কোনো ধারণা পেয়ে যাবেন আপনিও রমজানে আপনার কাজকে সহজ করার জন্যে। প্রথমেই আমি বেসনটা রেডি করে নেব, কারণ রমজানে আমরা ভাজা পোড়া যেহেতু পছন্দ করি, আমরা বাঙালি, তো সেই ক্ষেত্রে বেসনটা অনেক বেশি প্রয়োজন। প্রতিদিন বেসন নেওয়া, বেসনের সাথে বিভিন্ন উপকরণকে মিশিয়ে নেওয়া একটা ঝামেলার ব্যাপার হয়ে যায়। তাই আগে থেকে যদি রেডি করে নেওয়া যায় তাহলে কাজগুলো কিন্তু অনেকটা সহজ হয়ে যায়। তো এখানে আমি বেসন নিয়েছি এবং বেসনগুলো খুব ভালো করে আমি ছেলে নিয়েছি। তো এখানে আমি 1 কেজি পরিমাণ বেসন নিয়েছি, আর তার সাথে দিয়েছি আমি স্বাদমতো লবণ এবং মরিচের গুঁড়ো দিয়েছি আমি ছোটো চা চামচের 1 চামচ পরিমাণে। আর এখানে আমি খাবার সোডা দিয়েছিলাম ছোটো চা চামচের 4 ভাগের 1 ভাগের থেকেও একটু কম। আর এখানে আমি দিয়ে দিয়েছিলাম গোলমরিচের গুঁড়া 1 চামচ পরিমাণে। তো অবশ্যই কিন্তু এই পরিমাপগুলোকে ঠিক রেখে আবারও আমি খুব ভালো করে মিশিয়ে চালনির সাহায্যে ছেলে নিচ্ছি। আমি দুবার ছেলে নিয়েছি, আর ছেলে নেওয়ার ফলে যখন এই বেসনটা আপনারা পানি দিয়ে গোলাবেন তখন দেখবেন এত বেশি মসৃণ হবে ডোটা। তো এইভাবে রেডি করে নিলে কিন্তু কাজের ঝামেলা কমে যায়। এখন আমি ছোলা এবং আলু সিদ্ধ করে নিয়েছি। তো আমার ছোলাতে একটু আলুর পরিমাণটা বেশি আছে, কারণ আমার মেয়ে ছোলা খেতে চাইবে না, ও আলুটা পছন্দ করে, সেজন্যই। তো এখানে আমি ছোলা সিদ্ধ করে নিয়েছি, আর এখন ফ্রোজেন ব্যাগে আমি ডিপ ফ্রিজে রেখে দিব। তো এইভাবে কিন্তু যদি ফ্রোজেন করে রাখা যায় তাহলে কিন্তু রমজানে ছোলা প্রত্যেক দিন সিদ্ধ করার যে একটা ঝামেলা সেটা কিন্তু আর করতে হয় না। তো প্রত্যেক দিনের পরিমাণ মতো যদি এইভাবে ছোলা রেখে দেওয়া যায়, আমার মনে হয় সময়টাও বেঁচে যায়, কাজটাও অনেক গুণ সহজ হয়ে যায়। এখন আমি যেটা শেয়ার করছি সেটা হচ্ছে, আমি মনে করি রান্নার সবথেকে প্রয়োজনীয় এবং সবথেকে ভেজাল যে কাজটা, অনেক সময়ের ব্যাপার যেটা, সেটাই করব। পেঁয়াজের ভেরেস্তা কিন্তু অনেকটাই কঠিন কাজ। অল্প করলে কিন্তু অত কঠিন হয় না, তবে বেশি করতে গেলে কিন্তু অনেক সময়ের ব্যাপার হয়ে যায়। তো এখানে আমি প্রায় 3.5 কেজি পেঁয়াজ কেটে নিয়েছি, যেহেতু নতুন পেঁয়াজ, তো সেগুলো কিন্তু কাটাও কষ্টকর, আর তেলে ভাজার পর কিন্তু খুবই স্বল্প হয়ে যায়। তো এখানে আমি তেলের মধ্যে পেঁয়াজগুলোকে ভেজে ভেরেস্তা করে নিচ্ছি। আর ভেরেস্তা যদি বাসা করা থাকে, যেহেতু রমজান আমরা বিভিন্ন আইটেম খেয়ে থাকি, তাহলে পোলাও, বিরিয়ানি, তেহরি বা যে কোনো খিচুড়ি, যে কোনো আইটেমে, মাংস রান্নার ক্ষেত্রেও কিন্তু, মাছ মাংস ঝটপট রান্নার ক্ষেত্রে ভেরেস্তা অনেক বেশি উপকারে লাগে। তো আমার মনে হয় বেরেস্তা যদি করা থাকে তাহলে কাজটাও যেমন ঝটপট হয়, সময়টাও কিন্তু অনেকটাই বেঁচে যায়। যেহেতু রমজান মাস আমাদের ইবাদতের মাস, আমরা কাজের পাশাপাশি কিন্তু ইবাদত করার চেষ্টা করি। তো সময়টা যদি আমরা কাজের ক্ষেত্রে একটু বাঁচিয়ে দিতে পারি, সেই সময়টা কিন্তু আমরা ইবাদতের ক্ষেত্রে অনায়াসেই ব্যয় করতে পারবো। তার পেঁয়াজ বেরেস্তাগুলো কিন্তু আমি ঠান্ডা করে নিয়েছি, আর এইরকম একটা এয়ারটাইট বক্সের মধ্যে কিন্তু রেখে দিচ্ছি। আর এগুলো কিন্তু অনায়াসে দীর্ঘদিন পর্যন্ত কিন্তু ব্যবহার করা যায়। তো এইভাবে কিন্তু আমি পেঁয়াজের বেরেস্তাও কিন্তু রেডি করে নিয়েছি। আর এটা কিন্তু আমার মায়ের হাতের পেঁয়াজের বেরেস্তা। আমার মা খুব ভালো পেঁয়াজ বেরেস্তা করে। এখন হচ্ছে সবথেকে প্রয়োজনীয় আরেকটি জিনিস, যেটা হচ্ছে গরম মশলা। বাজার থেকে কেনা গরম মশলা আমি তেমন একটা ব্যবহার করি না। আমি সবসময় বাসায় তৈরি করে গরম মশলা ব্যবহার করার চেষ্টা করি। তো এখানে আমি নিয়েছি টেবিল চামচের পরিমাণে মিষ্টি জিরা 2 চামচ, শাহি জিরা 2 চামচ, পোস্তদানা 2 চামচ, সর্ষে 2 চামচ, আমি এখানে সাদা সর্ষেটা নিয়েছি, ধনে 2 চামচ, আর গোটা জিরে 2 চামচ পরিমাণে। পরিমাপ ঠিক রেখে যদি বাসায় গরম মশলা তৈরি করা হয়,
এটা কিন্তু ভীষণ মানে যেমন স্বাদ হয় ঠিক তেমনি ঘ্রাণও হয়। এখানে আমি ছোট এলাচ নিয়েছি 2 চামচ পরিমাণে, টেবিল চামচের। জয়ফল নিয়েছি 3টে, আর জয়ত্রী নিয়েছি তাও আবার 2 চামচ পরিমাণে, আর সাদা কালো গোলমরিচ নিয়েছি বড় টেবিল চামচে 2 চামচ পরিমাণে, লবঙ্গ 2 চামচ পরিমাণে, আর স্টার মশলা নিয়েছি আমি এখানে 7টা, আর বড় এলাচ নিয়েছি 1 চামচ পরিমাণে, আর এখানে দারুচিনি নিয়েছি আমি বড় লম্বা 7 টুকরা, আর ওটাকে আমি একদম ছোট ছোট করে টুকরো করে নিয়েছি। এই সবগুলো উপকরণ দিয়ে আপনি যখন গরম মশলা তৈরি করবেন, বিশ্বাস করবেন এত বেশি ভালো হয় যে যে কোনো রান্নার ক্ষেত্রেই খুব বেশি স্বাদ যেমন হয়, ঘ্রাণ তেমন হয়। তো প্রথমেই কিন্তু আমি দারুচিনিটা একটু টেলে নিব, আর এই গরম মশলাগুলো টালার ক্ষেত্রে কিন্তু একটু ভাগে ভাগে টালার চেষ্টা করবেন, তাহলে দেখবেন সবগুলো খুব ভালোভাবে টালা হবে। তো খুব বেশি না, জাস্ট গরম হওয়া পর্যন্ত কিন্তু টেলে নিতে হবে। তো এখানে আমি আরেকটি গুরুত্বপূর্ণ উপকরণের কথা বলতে ভুলে গিয়েছি, যেটা হচ্ছে শুকনা মরিচ। অবশ্যই গরম মশলার ক্ষেত্রে শুকনা মরিচটা ব্যবহার করবেন, এতে রঙটা যেমন ভালো আসে, ঘ্রাণটাও অনেক ভালো আসে। এখন আমি এলাচটা দিয়ে দিচ্ছি, আর এলাচের সাথে আমি দিয়ে দিব বড় এলাচ, তারপর লং, এগুলো দিয়ে একটু হালকা করে আগে টেলে নিব। তারপরে আমি পরবর্তী যে মশলাগুলো সেগুলো দিব। তো এখানে বড় এলাচ, লং, তারপর স্টার মশলা, এগুলো অর্থাৎ বড় যে মশলাগুলো সেগুলো দিয়ে আগে একটু টেলে নিলে পরবর্তীতে একটু ছোটো টাইপের মশলাগুলো যদি দিয়ে টালা হয় তাহলে কিন্তু টালাটা কিন্তু ঠিকঠাকভাবে হয়। আর এগুলো যেন খুব বেশি টালা না হয় সেটা অবশ্যই লক্ষ্য রাখতে হবে। শুধু রমজান মাসেই না, সারা বছর জুড়েই কিন্তু যদি এভাবে আগে থেকে মশলাটা করে রাখা যায় তাহলে কিন্তু কাজের ক্ষেত্রে অনেক বেশি সুবিধা হয়। আর বিশেষ করে গরম মশলাটা বাসায় তৈরি করলেই সব থেকে বেশি ভালো রেজাল্ট পাওয়া যায় রান্নার ক্ষেত্রে। তো এখন সবগুলো উপকরণ খুব ভালো করে একটু টেলে নিয়েছি, অর্থাৎ গরম হওয়া অবধি, কিন্তু পুড়ে যাবে বা খুব বেশি গরম করা হয়নি। তো এখন দিয়ে দিচ্ছি এখানে আমি জিরা, তারপর দিয়েছি এখানে আমি মিষ্টি জিরা, তারপর দিয়েছি আমি গোটা ধনে। তো এই উপকরণগুলো আগে প্রায় 1 মিনিটের মতো আমি একটু টেলে নিচ্ছি, তারপর বাকিগুলো আমি দিয়ে আবারও ভালো করে টেলে নেব। অবশ্যই চেষ্টা করবেন এভাবে ধাপে ধাপে দিয়ে টালার জন্য। সবগুলো মশলা একসাথে দিয়ে কোনোভাবেই টালা যাবে না, তাহলে কিছু বেশি হয়ে যাবে আবার কিছু কম হয়ে যাবে। সবগুলো মশলা টালা হয়ে গিয়েছে, তারপর আমি ঠান্ডা করে নিয়েছি, আর এখন আমি এগুলোকে আসলে গুঁড়ো করে নেব। তো এই গ্রাইন্ডারটা আমি অনলাইন থেকে নিয়েছিলাম। তো এটা দিয়ে আমি প্রায় কয়বার বলবো, মানে 8-10 বারের মতো আমি ব্লেন্ড করার পর এটার অবস্থাটা দেখতেই পাচ্ছেন এখনও কেমন। আর আমি আমার ব্লেন্ডারের জার দিয়ে আমি গুঁড়ো করার পর দেখেন ওগুলো কেমন হয়েছে। তো আমি সত্যি অনেক বেশি ঠকে গিয়েছি আবারও। তো আমাকে হানিমুদু আইডির আমাদের বিথি আপু বলেছিলেন যে এটার রিভিউটা আমি শেয়ার করার জন্য, যে গ্রাইন্ডারটা আসলে কেমন। তো সত্য বলতে এত বাজে যেটা বলার বাহিরে, যে একবার যদি মানে সুইচটা অন করে মানে সামান্য একটু না যাইতে ওটা থেমে যায়, গরম হয়ে ধোঁয়া বের হয়, 10 মিনিট অপেক্ষা করতে হয় কিন্তু মিহি হয় না। তো এটা সত্যি খুব বেশি বোকামি হয়েছে কেনা, আসলে অনলাইন থেকে কিনলে বেশিরভাগ সময় ঠকতেই হয়, এটাই সত্য। তো এখানে কিন্তু আমি সবগুলো গুঁড়ো করে ছেলে নিয়েছি, আর এখন আমি একটা এয়ারটাইট বক্সে রেখে দেব। তো এটা অনেক বেশি উপকারী এবং অনেক বেশি কাজে লাগে, আর এভাবে রাখলে কিন্তু অনায়াসে 5-6 মাস পর্যন্ত ব্যবহার করা যায়, কোনো অসুবিধে হয় না। এখন আমি আদা পেস্ট করে নেব, আদা, রসুন, বাদাম, পোস্তদানা।
তো এগুলো যদি আসলে বেটে রাখা যায় তাহলে আমার মনে হয় যে রান্নার ক্ষেত্রে রমজান মাস নয় শুধু সারা বছরেই কিন্তু অনেক বেশি ভালো হয়। তো যেহেতু রমজান মাসটা মশলা করা রোজা রেখে এটা অনেক বেশি ঝামেলা হয়ে যায়, তো সেই ক্ষেত্রে আগে থেকে যদি সব কিছু করা থাকে তাহলে আমার মনে হয় সব থেকে বেশি আসলে সুবিধা হয়। তো সেক্ষেত্রেই আমি আগে থেকে সব কিছু করে রাখার চেষ্টা করছি। আমি জানি না আমার আজকের এই ভিডিওটি আপনাদের কতটুকু ভালো লেগেছে বা কতটুকু উপকারে আসবে। যদি একটুখানিও ভালো লেগে থাকে প্লিজ ভিডিওতে একটি লাইক দিতে ভুলে যাবেন না। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন কিংবা আগেও ভিডিও দেখেছেন কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলে গিয়েছেন, প্লিজ আন্তরিকভাবে অনুরোধ করছি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। আপনার একটুখানি সহযোগিতা আমাকে আমার সামনের পথে এগিয়ে যেতে অনেকটাই সাহায্য করবে। তো আমি কিন্তু মিহি পেস্ট করে নিয়েছি। এভাবে কিন্তু কোটায় করে রেখে দিলে অনেক বেশি কাজে আসে। এখন আমি একইভাবে রসুনটাকেও পেস্ট করে নিচ্ছি। আর আদা রসুন যেহেতু আমাদের বিভিন্ন রান্নার ক্ষেত্রে অনেক বেশি প্রয়োজন, আর বিশেষ করে রমজানে তো আসলে সবাই মোটামুটি একটু ভালো খাবার চেষ্টা করে, তো সেই ক্ষেত্রে কিন্তু মশলাটা অনেক বেশি প্রয়োজনীয় হয়ে যায়। তো আদাটাও কিন্তু আমি পেস্ট করে নিচ্ছি। তো আদাটাও কিন্তু আমি এভাবেই রেখে দিব, আর ডিপ ফ্রিজে আমি এগুলো রেখে দিব, এগুলো দীর্ঘদিন পর্যন্তই ভালো থাকবে। তো নর্মাল ফ্রিজে কিন্তু মশলা রাখলে বেশি দিন কিন্তু ভালো থাকে না, তো সেই ক্ষেত্রে অবশ্যই কিন্তু ডিপ ফ্রিজে রাখলে অনেকটা ভালো থাকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিলাম আপনাদের কাছ থেকে। দেখা হবে আবার নতুন কোনো পর্বে। আল্লাহ হাফিজ।